পুতুল ডায়েরি ভালোবাসার কুঁড়েঘর, যেখানে প্রতিটি শব্দ লুকিয়ে আছে হৃদয়ের অনুভূতিতে, প্রতিটি নিঃশ্বাসে জন্ম নেয় নতুন প্রেম। সিফাত মাহাদির বাঁধন খুলে দেয়। মাহাদি হাহাকার করতে করতে মারিয়ার দিকে হাতড়ে যায়। তার মারিয়া তাকে ফেলে কোথাও যেতে পারে না। সে মারিয়ার কাছে গিয়ে চেনি বুকে জড়িয়ে আহাজারি করে। এই বউ, মারিয়া, উঠো বউ, আমাগো বাচ্চার জন্যে হলেও ওঠো, ওঠো বউ, আমারে ক্ষমা কইরে দাও, আর অভিমান কইরো না, আমি সব খারাপ কাম ছাড়া দিমু। মারিয়া, তাকাও। মারিয়া ওঠে না। মারিয়ার শাড়ি তাজা রক্তে ভেজা। সিফাত পলিথিন এনে সামনে রাখে। সেই পলিথিনের উপর 4 মাসের একটা ছোট্ট ভ্রূণ, ছোট্ট নিষ্পাপ জীবন। মাহাদি সেই ভ্রূণ বুকে আগলে আমার বাচ্চা, আমার বাচ্চা বলে চিৎকার করে। তার চিৎকার বাকিদের কাছে কেবলই বিরক্ত। মাহাদির চোখে বারবার স্মৃতি নামক মেয়েটির সেই রাতের আহাজারি ভেসে ওঠে। সেই রাতের মেয়েটির চিৎকার তার আজ চিৎকার হয়ে উঠেছে। বাচ্চাটা যখন বের করা হয় তখন কিন্তু তোর বউ বাচ্চা ছিল, স্মৃতির মতোই পায়ে পড়ছিল, পেটে লাথি খাইছে। মাহাদির চোখের সামনে সব শেষ হয়ে যেতে দেখে। সব শেষ। তার তার লোভ তার সব শেষ করে দিল। যে যেমন অন্যকে ধ্বংস করেছে সে খোদা, একইভাবে তাকে করেছে শেষ। সব শেষ। মাহাদির স্ত্রীর লাশ শক্ত করে আঁকড়ে জড়িয়ে ধরে রাখে। শোনে সে দৃশ্য সহ্য হচ্ছিল না। সে সিফাতকে নির্দেশ দেয়, মায়ার লাশের পেট কাইটিয়া জলে বাসায় দে, নিরক্ষর আমি দেখতে পারি না। সিফাত মাহাদির থেকে মারিয়াকে ছাড়িয়ে ছিনিয়ে নিতে আসলে মাহাদি শরীরে সবটুকু জোর দিয়ে মারিয়াকে আগলে ধরে। কেউ ধরবি না আমার মারিয়ারে, দেখোস না সে ঘুমাইতেছে, ওরে বিরক্ত করিস না, ও আর আমার বাচ্চা এখন ঘুমাইতেছে। সিফাত মাহাদির মুখে এক লাথি মেরে বলে, শালা পাগল হইছ? সবাই জোর জবরদস্তি করে মাহাদির কাছ থেকে মারিয়াকে ছিনিয়ে নেয়। ওই দেখাই ছিল শেষ দেখা। আর কখনই তাদের দেখা হবে না। মাহাদির চোখের সামনে তার বউকে নিয়ে যাচ্ছে। ওই ঘুমন্ত মানুষটার গায়েও ছুরি চালা বলছে। ওদের কি মায়া দেওয়া নেই? আকাশ চৌচির হয়ে বিরহের গান ভেসে আসে বাতাসে। মাহাদি শেষ বারের মতো বলে, তোরা আমার মারিয়ারে নিস না, আমারে মার, ওরে ছাইড়া দে। মাহাদির শোকে প্রকৃতির বুক চিরে ভেসে আসছে। তোমার সঙ্গে আর হইল না দেখা, দেখো গো বুকে আমার বিসর্জনের ব্যথা। মাহাদি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, তবে শেষবারের মতো বুকে মন ভরে দেখার আগে পরপর ঠিক তার বুকের উপর ট্রিগার প্রেস হয়। চোখের সামনে গোলা হয় সবটা। গোলা হয় স্ত্রীর বিদায় বেলার মুখখানা। কেবল স্পষ্ট হয় কি কিছু না হওয়া স্বপ্নের প্রতিচ্ছবি। মাহাদির আর মারিয়া হাঁটছে একসঙ্গে, হাসছে দুজন। দুজনে হাত ধরে আছে আর একটি ছোট্ট হাত। তারা সুখী, কোনো কষ্ট নেই তাদের। মাহাদির ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে আসে। তার রচিত গল্পের অধ্যায় ইতি হয়। দুনিয়া হয়তো কোনো না কোনো দিন মাহাদির পাপের গল্প জানতে পারবে, কিন্তু জানতে পারবে না অভাবের তাড়নায় খারাপ হওয়ার গল্প, স্ত্রীকে বাঁচাতে না পারার যন্ত্রণা, সন্তানের ভ্রূণ হাতে নিয়ে ডুকরে ওঠার গল্প। এটাই জগতের অচল নিয়মাবলী। পাপের পরিণতি সর্বত্র সমান। এপার ওপার দুনিয়ার কোণে কোণে তার শাস্তি গোড়া। কিন্তু এই পরিণতির মাঝে কি রয়েছে? লাভ। বরং পাওয়ার চাইতে না পাওয়ার গল্পে অধিক ব্যাপ্ত। কথায় আছে, অতিমাত্রায় লোভে তাতে সুতো ছিন্ন হয়। আর সেই লোভের জালেই জীবন পরিপূর্ণ দুঃখ বেদনায়। লোভের সঙ্গেই মৃত্যুর তীর ছুঁয়ে যায় প্রাণকেন্দ্র। মাহাদির অধ্যায় আমাদের আবারও মনে করিয়ে দিল অতিরিক্ত পাওয়ার নেশা ভয়ঙ্কর রকমের খারাপ। এই নেশা কেড়েও নেয় জীবন থেকে অতিরিক্ত, যা ফিরে পাওয়া সম্ভব। জমিদার বাড়ির আদলে গড়া দোতলা প্রাসাদম বাড়িটির সামনে রাতের নিস্তব্ধতা দাঁড়িয়ে আছে এক সাদা পাঞ্জাবি পরা বয়স্ক লোক। চারিদিকের আকাশ কালো মেঘেছে আছে। বাতাসে হাওড় অঞ্চলের কাঁচা পচা গন্ধ আর মাটির ভেজা সুবাস। লোকটি স্থির নয়নে চেয়ে আছে বাড়িটির দিকে, যেন এক বিস্মৃত আত্মীয়ের মুখের দিকে তাকিয়ে নিজেকে চিনে নেওয়ার চেষ্টা করছে। এই বাড়ি, এই বাজিতপুর, এই হাওর অঞ্চল সবকিছু তার রক্তে মিশে আছে। তার শিকড় এই মৃতপ্রায় ইমারতের গাঁথুনিতে গাঁথা। বাড়িটির সামনে প্রাচীন নাম ফলকটা বহু আগে পড়ে গিয়ে চুকচো চুকচো হয়ে গেছে। বাড়িটি
দাঁড়িয়ে আছে জীর্ণ চেহারায়। বাইরের দেয়াল জুড়ে কালচে সবুজ শ্যাওলা বৃষ্টিতে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। প্রতিটি ইটের গাঁথনি, দরজাগুলো কাপা কাপা, গায়ে কাঠের ফাটল, কোথাও কোথাও লোহার গড়ি কাঠে মরিচা ধরে রক্তচাপের মতো লালাপ দাগ। দোতলা ভবনের বিশাল বারান্দা আর পাকদণ্ডী ঘোর সিঁড়ি দেখে বোঝা কতটা রাজকীয় ভাব নিয়ে দাঁড়িয়েছিল এক সময়। দেয়ালের ক্যালেন্ডার হয়তো আজও আটকে আছে সেই দিনটাতে যেদিন শেষবার এই বাড়ির গন্ধ শুকে ফিরে গিয়েছিল দূর দেশে। 10 বছর পর আবারও সেই ভূমিতে দাঁড়িয়ে আছে সে। ফিরে এসেছে পূর্বপুরুষের ভিটায়, যেখানে প্রতিটি ইট, প্রতিটি জানালা, প্রতিটি শূন্যতা তাকে চেনে। লোকটি এগিয়ে যায়, সদর গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে সেই তালাবদ্ধ বাড়ি, অথচ বাড়ি ভর্তি মানুষগুলো আজ বিচ্ছিন্ন। প্রথম তলায় বড়সড় বারান্দা, যেখান থেকে এক জোড়া মোটা পিলার উঠে গেছে দোতলা পর্যন্ত। পিলারগুলো একসময় হয়তো সাদা রং করা ছিল, এখন কেবল ছোপ ছোপ ফাঙ্গাস আর ধুলোর আস্তরণ। জানালাগুলো লোহার গ্রিলে, কিছু কিছু ভেঙে গেছে, কিছু অর্ধেক খোলা পড়ে আছে। দোতলায় ওঠার সিঁড়িটা বাইরের দিকে পাকদণ্ডির মতো ঘুরে ঘুরে উঠছে। ধাপে ধাপে জমে থাকা শ্যাওলা আর ভেজা পাতার স্তূপে কেউ পা রাখলে পা পিছলে যাবার পায়। ছাদের কার্নিশ ভেঙে গেছে অনেকখানি। ওপরে বারান্দায় উঠে সে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ে। দরজার সামনে মোটা কাঠের দরজায় এখনো লেগে আছে একটি মরচে ধরা লোহার তালায়, যেটাতে বহু বছর কারো স্পর্শ পায়নি। সে পড়ে থাকা ইট দিয়ে তালা খোলার চেষ্টা করলো। তালাটা প্রথমে একটু নড়ল, তারপর ধাতব একটা চিৎকারে ভেঙে পড়ে নিয়েছে। দরজা খুলতে ধুলোর ছাপটা নাকে মুখে এসে লাগলো। লোকটি চোখের সামনে হারানো স্মৃতি শৈশব ভেসে উঠল। চোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো জল। একটা নিঃশ্বাস নিয়ে সে বললেন, অনেক হয়েছে, এবার বাড়ির মালিক বাড়িতে ফিরবে। আর পালালে চলবে না, খুনের বদলা খুনের মাধ্যমে নেওয়া হবে। বলতে না বলতে একটা কল আসে লোকটির ফোনে। ফোন তুলতেই ওপাশ থেকে একটা পুরুষালী গম্ভীর গলা ভেসে আসলো। বাবা, তুমি বাজিতপুর গিয়েছো? লোকটি চোখ না সরিয়ে উত্তর দেয়। সে তোমাকে বলছি না এখানে আসার দরকার নেই, আমি তো আছি। ঠান্ডা গলায় বলে, তোমাকে একজনকে আগলে রাখার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব না হয় পালন করো। বাড়ির মানুষ যেন আমার বাড়িতে সুস্থভাবে ফিরত আসে। কিন্তু বাবা। কোনো কিন্তু নয়, এবার আমরা খেলবো, ওরা খেলনা হবে। আমার লাশ চাই, লাশ। এই ঝামেলা জলদি বিদায় হলে তোমার বিয়ে হবে। এই বাড়িতে সে মতো তৈরি থেকো। বলে লোকটি ফোন কেটে দিল। সরু চোখ নিয়ে অন্ধকার ঘোরে আবারও কিছু ফেলে রাখা জটলা খোলার চেষ্টা করে আনমনে। ফোনের টর্চটা ইচ্ছে করে বন্ধ করে দিতে, তবে করলো না। ধ্যান ধরে চেরলো সেভাবে। নিশুতি রাত, বাতাসে ছড়িয়ে থাকা মাছ আর মাটির ঘ্রাণকে চাপা দিয়ে কালো নদীর জল ভেসে বেড়াচ্ছে কুকুরের মতো একটা নির্বিকার নিঃশব্দ। লঞ্চ তখন চরের কিনারায় ঘেসে যাচ্ছে। দূরের কুয়াশা ঢাকা গাছপালার ফাঁক দিয়ে জোনাকিরা ভেসে বেড়াচ্ছে, কারণ তারাই হলো আধারের চেনা পাহারাদার। লঞ্চের নিচতলায় গুদামঘর, নিশার বদ্ধ ঘামে তেল মাছে গন্ধ মেশানো, নিঃশ্বাস বন্ধ করে দেওয়া জায়গা, ধাতব জং ধরা। দরজার উপরে কেরোসিনের আলো চিমচিম করে জ্বলছে। সেই আলোয় আবছা দেখা যাচ্ছে দুটো নিথর দেহ, তাদের কাপড় চোপড় রক্তে ভেজা। থমকে যাওয়া দুটো জীবন কংক্রিটের মেঝেতে পড়ে আছে লাশ। দুটোর পেট কেটে নদীর জলে ফেলে দেওয়া হবে। সুহানদের এখানে নতুন কিছু ছেলেপেলে নেওয়া হয়েছে, কাজগুলো তাদেরকে করতে দেওয়া হয়েছে। সিফাত যদিও দেখিয়ে দেওয়ার জন্য আছেই, মঈন নামক ছেলেটিকে সেই আজ বিশেষভাবে কাজ করতে বলা হয়েছে। সিফাতের মাঝে মাঝে এই মঈনকে দেখলে গা চলে, ঠিক সহ্য হয় না। কারণ যদিও আছে, এই যে মঈন নামক ছেলেটা, এখানে আসার পর সোহান তাকে তেমন কোনো কাজও করায়নি। আসলে ওই যে শুনছে মঈনের ছোট্ট একটা বোন আছে, ঠিক যেমন সোহানকে ওই বেদের মেয়ে ভাই বলে ডাকে, ঠিক তেমনি করে ছোট্ট মেয়েটা মঈনকে ভাই বলে। আর কোনো না কোনোভাবে সোহান নিজের একটা অসহায় প্রতিচ্ছবি হয়তো মঈনের ভিতর দেখতে পায়, তাই বোধহয় অন্যদের থেকে মঈনের প্রতি তার এত কদর। মঈন এখনও শক্তপোক্ত হয়নি, রক্ত দেখলেই তার বমি আসে। তাই সোহান তাকে নিহান শেখের সঙ্গে জাহাজে কাজে পাঠিয়েছিল। তবে মাঝে মঈনের বাবার শরীর বেশি খারাপ হয়ে যায়, বিধায়
ফিরতে হয় তাকে। সোহান তাকে ফিরে আসতে বলে। সিফাত দাঁড়িয়ে সিগারেটের ছাই ঝাড়ে, চোখে অম্লান হৃদরোগ। এবারও পেট কাটতে পারবি না। তোরে ভাইজান হুদাই টাকা দেয়, তাও এতগুলা। তুই কোনো কামের না, খালি করস ভুল। অপেক্ষায় আসি তোর গায়ে কাফন পরানোর। যেই হারে ভুল করতেছিস রে, বেশি দিন আর বাসবি না। মুইন কিছু বলে না, গলা শুকিয়ে কাঠ। কেরোসিনের বাতির আলোয় তার মুখে ভয়ের ছাপ, হাতে কাঁপতে থাকা চেহারায় মানুষজনের জন্য বেঁচে থাকা একটা মানবিক লজ্জা। একজন মানুষের পেট কেটে ভেতরে নাড়িভুড়ি বের করতে নইতে ফেলা, এই কাজ তার মনোজগতে এখনো দুঃস্বপ্ন, তবুও চাপাতি তুলে নেয়। কি রে শুরু কর। সিফাত গম্ভীর গলায় বলে। সিফাতের কণ্ঠ অনেকটা ভারী। হুট করে কেউ গলার শব্দ শুনলে মুগ্ধতায় ভুগবে। শ্যামবর্ণের লম্বা মতো পুরুষ, তার এলোমেলো চুলগুলো দুর্দমনীয়, তীক্ষ্ণ চোখে সামনের মানুষকে বিভ্রান্ত করার বিশেষ ক্ষমতা লুকিয়ে আছে। চোয়ালের গঠন দৃঢ়, হাসলে গালের কোনায় মৃদু ভাঁজ পড়ে। বুক খোলা, শার্টের মধ্যখানে ভেসে ওঠা বুকের লোমস পশমগুলো বেশ আকর্ষিত। জিন্স প্যান্টের পকেটে টাকার থেকেও সিগারেটের আর লাইটারের বেশি পাওয়া যায়। মুইন একবার চোখ বন্ধ করে, বুক ঠেলেই ঠোক গেলে চাপাতির হ্যান্ডেল তার আঙ্গুলকে আরো শক্ত করে চেপে ধরে। সে হাঁটু কেড়ে বসে পড়ে। মারিয়ার শরীরের কাছাকাছি আসে ধারালো ধাতব সেই অস্ত্রটি, কিন্তু ঠিক তখনই সিফাতের ফোন বেজে ওঠে। সিফাত বিরক্ত মুখে ফোনটা কানে তোলে। ওপাশ থেকে কেউ কিছু একটা বলে, তার চোখের রং মুহূর্তে বদলে যায়। সিফাত এক লাফে বলে ওঠে, থাম। মুইনের হাত ঝাঁকি খায়। চাপাতির ধার ঠিক মারিয়ার পেটের উপরে থেমে যায়, এক চুল নিচে নামেনি। সিফাত ঘেমে ওঠে। দেরি না করে গুদাম ঘর থেকে বেরিয়ে সোজা দৌড়ে উপরে উঠে লঞ্চের ক্যাবিনের দিকে। তখন গভীর রাত, চারিদিকে নীরবতা, নদীর ক্ষীণ ঢেউয়ের শব্দ ছাড়ার কিছুই নেই। সোহান ক্যাবিনে গায়ে গামছা মুছে লুঙ্গি পরে শুতে যাবে বলে প্রস্তুতি হচ্ছিল। তীব্র দরজা ধাক্কায় পরে সে বিরক্ত হয়ে দরজা খোলে। তোরে কইলাম আজকেও বিরক্ত করবি না, ভালো লাগতেছে না আমার, আজ ঘুম দিমু। সিফাত একদমে বলে, ভাই খবর আছে, খুব জরুরি। সোহানের চোখ সরু হয়ে যায়। কে? সিফাত দম আটকে আসা গলায় বলে, মাহাদি আর মারিয়া চিত্রার ভাই ভাবি। কে? রোশান আর ফারাজ পাশাপাশি বসে আছে মাঝরাতে রাস্তার পাশের বটতলায়। একটা ছেলে এসে 2 কাপ চা এনে দিয়ে গিয়েছে। ফারাজ সিগারেট ধরিয়ে রোশানকে বলল, দিবেন নাকি একটা টান? রোশান সিগারেটটা হাতে নিয়ে একটা লম্বা টান দেয়। ধোয়ার কুণ্ডলি ছাড়লো। ফারাজ একবার গাড়ির দিকে তাকালো। ফুলি সেথায় ঘুমিয়ে আছে। অনেক কান্নাকাটি করেছিল মেয়েটা, রোজ অনেক কষ্টে ঘুম পাড়িয়েছে। যাক, এই মেয়ে ভালো মা হতে পারবে হয়তো। তবে ফারাজের এখনো মনে আছে, এই রোজ একবার সেই শিশু বয়সে ফারাজের গায়ে পটি করে দিয়েছিল। আসলে বিষয়টা এমন বললেও ভুল হবে। মেয়েটি তখন রোজের ডায়পার বদলাবে, এরই মাঝে অব্র এসে ছোট্ট রোজকে চিমটি মেরে দেয় এক দৌড়। রোজ কেঁদে কেটে ওঠে, কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল হয়ে উঠে। ফারাজের বজ্র মায়া হয়, তবে সেই মায়া হওয়াটাও কাল হয়েছিল জীবনের। কোলে নিতেই ওই ধবল রোগী কিনা ফারাজের গায়ে পটি করে দিল। সেই দিনের কথা ভাবলেই গায়ে কাটা দেয়। তারপর থেকে ফারাজ রোজকে কেন ইহ জগতের কোনো বাচ্চাকে ডায়পার ছাড়া কোলে নেয়নি। রোশান একটু গম্ভীর গলা চায়ের কাপে দোয়ার দিকে তাকিয়ে ফারাজকে জিজ্ঞেস করে, ফারাজ, তোর বউ যদি তোরে ভালো না বাইসা তার দেওরে ভালোবাসতো, তাহলে তুই কি করতি? ফারাজ ভ্রুকুচকে তাকায়, তারপর ব্যঙ্গবাড়ি হেসে বলে, কাকে? জোহান শালাকে? কি আর করতাম বলেন, জাস্ট ছবিতে গাঁদা ফুলের মালা চড়িয়ে দিতাম। তবে তাই বলে এই ভেবে আমার ছবিতে যেন আপনার মালা পরানোর শখ না জাগে। ওইসব কিন্তু ছোট রোগী কারবার ভাই। রোশান গলা নিচে নামিয়ে বলল, মোহনা কেন আমারে ভালোবাসলো না? ফারাজ এক ঢোকে পুরো চাটা শেষ করে বলল, কারণ ওই মাতারির নজর আমার মতো আলাফোলা মানুষের দিকে ছিল। মহিলা মানুষ পুরুষ মানুষের দিকে এমন ভাবে নজর দেয় যেমন ভাবে নজর দিলে ডায়রিয়া আমাশয়ও ফেল। রোশান চোখ সরু করে ঠোঁট চেপে ধরে বলে, মজা নিস না, মেজাজ এমনিতেই ধাক্কা খেয়ে উপরে উঠে গেছে। আপনি চাইলে আমি অনেক ধাক্কা দিয়ে মেজাজকে নিচে নামিয়ে আনতে পারি। রোশান জবাব দিল না। তার জীবনের প্রথম ভালো লাগা, প্রথম ভালোবাসা ছিল মোহনা নামক মেয়েটি। তবে কে জানতো সে মোহনা রোশানকে জীবনের মোহনা এসে ছুঁড়ে ফেলবে। ঘরের স্বামীকে রেখে আর চোখে যখন ফারাজকে
দেখতো, তখনই এই হৃদয় ভেঙে ছিঁড়ে চুরমার হয়ে যেত। জীবনে কখনো কোনো মেয়ের সংস্পর্শে যায়নি রোশান। যাকে মনে ধরবে তাকে নিয়েই জীবন বেঁধে স্পর্শ করবে বলে, কিন্তু হানিয়তে কতবার মোহনার কাছে ভিক্ষা চেয়েছে প্রেম, নিজেকে ছোট করেও ভালোবাসা পাওয়া হলো না রোশানের। তবু বেহার মতো সেই প্রেমের আশা আজও সে পথ চেয়ে রয়েছে। একদিন মোহনা সব ভুলে তাকে ভালোবাসবে, তাকে বুঝবে, তার ভালোবাসা উপলব্ধি করবে। মরণের আগে হলো একবার মোহনার মুখ থেকে ভালোবাসা শব্দটা শুনতে চাইছে। ইসরে পৃথিবী কত নিষ্ঠুর না, যে ভালোবাসার মানুষের সঙ্গে জীবন গোছাবে বলে কত স্বপ্ন বুকে লালন করে রেখেছিল, সেই ভালোবাসায় তাকে পাপের দিকে ধাবিত করলো। কই রোশানের মনে পড়ে না তো তার অতীতে সে কোনো পাপের সাথে জড়িয়েছিল। এলাহি বাড়ির নেহাত ভদ্রলোকের বসবাস নয়, এই বাড়ির প্রতিটি মানুষ একটি রহস্যের জট। বছরের পর বছর এই জট তৈরি হয়ে আসছে। এই বাড়িতে ভালো মানুষের হৃদয় পাপে ছেয়ে যায়, তবু কেউ একজন জীবনে আসবে, তাকে ভালো রাখার জন্য হলেও জীবনে ভালো থাকতে হবে, এই ভেবে কখনো রোশান কোনো পাপে চড়ায়নি। রাজনের নারী দোষ সেই কম বয়স থেকে 10ম শ্রেণীতে উঠেই মেয়ে মানুষ সঙ্গে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। তবে ইন্টারে ওঠার পরও সেই স্বপ্ন পূরণ হয়। তারপর সবটা নেশাই বদলে যায়। খারাপের এই দুনিয়া। রোশান ভালো ছিল, কিন্তু ভালোবাসা তাকে ভালো থাকতে দিল না। যে জীবনসঙ্গীর জন্য পাপে জড়ানি, সেই জীবনসঙ্গী তাকে বাধ্য করছে পাপের দুনিয়া যাওয়ার জন্য। তবু আজও রোশানের মনে এই মন অন্য নারী আকর্ষিত করতে পারেনি। এই চোখের সামনে যদি বিশ্বের সবচেয়ে অপরূপা নারীটিও উলঙ্গ হয়ে বসে থাকে, তবু রোশানের চোখ তার দিকে যাবে না, কারণ মন জুড়ে যে মোহনা বিচরণ করছে। কি অশেষ ক্ষমতা সেই মহারানীর! তাকে ভোলার জন্যই তো রোশান নরকে নিজেকে ছুঁড়ে ফেলেছে, তবুও মন থেকে মুছতে পারেনি। তবুও রোশান পাপে, ভয়ানক রকমের পাপে। মোহনার বাচ্চা অনেক পছন্দ, এক কথায় বাচ্চার প্রতি তার বিশেষ ভালোবাসা বলা চলে। তাই তো মোহনা যতবার গর্ভবতী হয়েছে, রোশান নিজে থেকে সেই বাচ্চা নষ্ট করে দিয়েছে। যদি রোশানের থেকে মোহনা সে বাচ্চাকে বেশি ভালোবাসে, দেখতে দেখতে এমন অবস্থায় দাঁড়িয়েছিল যে মোহনার কোনো ভালো লাগার জিনিস রোশান সহ্য করতে পারতো না। সে যাকেই ভালোবাসত তাকে রোশান তার জীবন থেকে কেড়ে নিত, কিন্তু এখন বুঝতে পারছে এইসব করে সে মোহনার ভালোবাসা পাওয়ার জন্য আরও বেশি অযোগ্য হয়ে উঠেছে। তবে মোহনা সবচেয়ে বেশি যেই মানুষটিকে ভালোবাসত, রোশান তাকে মারতে পারেনি। রোশান জানে ফারাজ তাকে পছন্দ করে না, আবার অপছন্দও করে না। শৈশব জিনিসটা আসলেই সুন্দর। জীবন তার শৈশবে ভালো ছিল, তবে হুচ করে সব এলোমেলো হয়ে গেল একটা ঝড়ে। হাইরে ফারহাদ এলাহি, তোমার তৈরি করা খেলার থেকে আজ এলাহি বাড়ির কেউই বের হতে পারলো না। এই রাতের বেলা চিত্রা পরপর 7টি কল করলো ফারাজকে। রিং হয়েছে কিন্তু রিসিভ হয়নি। এই লোকের এমন হুটহাট বাইরে যাওয়া, তাও রাতের বেলা আজকাল কেমন জানি লাগছে। এমন নয় যে চিত্রা সন্দেহ করছে, কিন্তু তবুও চিত্রা চুলে খোপা করে দোতলায় বারান্দায় এসে দাঁড়ায়। খিদে পেয়েছে তার। ওই যে আয়েশাকে বলল, ঘন ঘন খিদে পায়, আগে তো কোনোদিন এমন হয়নি। এক গাদা খেলেও মনে হয় কিচ্ছু খাইনি। নিচতলায় জুনায়েদ এলাহির রুম। ইদানিং জুনায়েদ এলাহিকে কোথাও দেখা যায় না। রান্নাঘরে যাওয়ার পথে তাকালি কোণে তার রুমটা। চিত্রা পাতা না দিয়ে ফ্রিজের যত খাবার আছে সব বের করে। একেবারে এসে রুমে কিছুই নিতে পারবে না। চিত্রার রুমে মিনি ফ্রিজ আছে। ঘুমানোর আগ পর্যন্ত ফারাজের এটা খেতে মন চায় তো ওটা খেতে মন চায়, তবে তার আর কি খাওয়া? বিদেশি বাবুর ঘাস লতাপাতা খাওয়া? এখন চিত্রা তো আর মুখের উপর বলে দিতে পারে না। অমন বিদেশে কাটানো বেটা মানুষগুলো যা খায়, আমাদের দেশে সেসব অবলা ছাগল ছানারা খায়। চিত্রার পেটের সঙ্গে বাজে যতটুকু জিনিসপত্র নেওয়া যায় একেবারে সবটা নিয়ে নেয়। বের হতে চাপে হুট করে কিছু একটা শব্দে থমকে যায় তার পা। মাঝরাতে এত বড় বাড়িতে সাহস দেখিয়ে রাতের বেলায় রুম থেকে সে বের হয়েছে। ওইদিন জমেলা বুড়ি বলেছে বাড়িতে নাকি ভূত আছে। ভূতকে সে বাগানের দোতলায় দোলনায় দেখেছে, পুরুষ ভূত। সে আবার লুঙ্গি পরে। জমেলা করুণ চোখে চিত্রাকে বলে, জানো মাইয়া, এমনিতে তো আমি মেলা সুন্দর মানুষ। আম্মাই কইছে আমি যখন তার পেটে ছিলাম তখন নাকি এক বয়স্ক মহিলা আমার পেট দেখাই বুঝছে আমি পরীর লাহান ঢকের হুমু। ওই বুড়ি তো আমি পেটে থাকতেই তার বেটার বউ বানাইতে চাইছে আমারে। তারপর আর কি,
হইলাম আমি। হওয়ার পর থেকেই বিয়ার প্রস্তাব আর বিয়ার প্রস্তাব। শেষে আম্মায় আমার মুখে রোজ আলকাতরা মাখাইয়া রাখতো, যাতে কেউ পছন্দ না করে, বিরক্তও না করে। কিন্তু শাক দিয়া কি মাছ ঢাকন যায়? মানুষে না হয় বোকা বানান যায়, কিন্তু জিনে গড়ে, জানো, জিনের সর্দার আমার উপর ৩৪৪ ধারায় ফিদা হইয়া গেছিল। তাও সব ছাইরা কালুর বাপরে বিয়া করলাম। বুঝো না, ভেরি মাছ লাভিং করি। কিন্তু ওই দিন রাতে বাগানে গিয়া বুঝতে পারলাম রে চিত্রা, ওই জিনের সর্দার আমার উপর এখনো মরি মরি যায়। রাতে একা পাইয়া আমারে ইজ্জর হরণ করতে আইছিল। একটা লুঙ্গি বইরা ফিটফাট হইয়া আইছিল। দিয়েছি লুঙ্গি ধরে টান, খালি ইজ্জত বাঁচাইয়া দৌড়ের উপর পলাইছি। বলে জওয়ানা মিটমিট করে হাসলো, শাড়ির আঁচল মুখে দিয়ে। চিত্রা মিকি হেসে বলল, চিত্রা সে আলকাতরা মনে হয় এখনো দেন, তাই না? মুখ দেখলেই বোঝা যায় কত বড় সৌন্দর্য এখনো লুকিয়ে রেখেছেন। মাইয়ার ইয়োর মাথায় মার্কা মারা বুদ্ধি দেহি। যাই হোক, আসলে নটি বয়েরা দুষ্টার করে তো, তাই মুই আমার আসল সৌন্দর্য লুকাইয়া চড়ি। ইউ কিন্তু আমার এই ইউর মতো কালা ভাইব না। সময় কইরা আইসো, দুধের লাহান ধলা হওয়ার হারবাল দিমুনি। বুঝায় না বেডা মানুষ আবার কড়া জিনিস পছন্দ করে, নইলে সংসার টিকুন মুশকিল। কোনো মতে হাসি চেপে সেদিন কেটে পড়েছিল, কিন্তু আজ তো মনে হচ্ছে সেই ভূতের বিষয় একেবারে সত্যি। চিত্রার কানে একটা শব্দ আসছে, কেমন শব্দ সে ধরতে পারছে না। হুট করে একটা মেয়েলি গলার চিৎকার কানে এলো, কেবল একটাই, তারপর আর নয়। কিন্তু মেয়েলি গলা জুনায়েদ এলাহির ঘর থেকে কেন আসলো? চিত্রা খাবার সঙ্গে নিয়ে জুনায়েদ এলাহির রুমের দিকে এগোতে যাবে, তার আগে হুট করে পলকে কেউ একজন তার স্টারশিপের ম্যাঙ্গো জুস নিতে চিত্রা হুট করে বলে উঠল, কোন ম্যাঙ্গোর ভাই আমার জুসে হাত দেয় সে? হ্যাঁ, পাশ থেকে মৃদু হাসিতে কেউ একজন বলল, ওয়াও, সুন্দরী ভাবের মুখে গালিও দেওয়ার মতো শুনতে লাগে। তবে গালি এত ঘুরিয়ে দেওয়ার কি আছে? দেশের কোনো আইন আছে নাকি যে সহজ গালিকে ঘুরিয়ে দিতে হবে? স্বাধীন মানুষ স্বাধীনভাবে গালি দিবেন, যাতে আপনার গালি ওরফে দোয়াগুলো শুনে মানুষ হাঁটতে হাঁটতে স্বর্গে চলে যেতে পারে। চিত্রা এবার ভালো করে তাকিয়ে বলল, আরে জোহান ভাই আপনি? আমি আরো ভাবলাম কে না কে। কেন, অন্য কাউকে আশা করেছিলেন নাকি? কারো আসার কথা ছিল বুঝি? চিত্রা এবার একবার জুনায়েদ এলাহির রুমের দরজা তাকায়, তারপর না ভেবে জোহানকে বলে, আমি রুমে গেলাম ভাই। চলুন ভাবি, আপনাকে এগিয়ে দিয়ে আসি জাহান নামে। মনে মনে কথাটা বলেও জোহান মুচকি হেসে বলল, এত জিনিস একা পারবেন না। মে আই হেল্প ইউ মাই ডিয়ার ভাবি? ভোরে বাড়ি ফিরে ফারাজ। ফজরের সময় বাড়ি তখনও অন্ধকার, ভোরের আলো সবে মাত্র ফুটতে শুরু করেছে। অন্ধকারে প্রবেশ করতেই হঠাৎ খেয়াল করে কেউ একজন সিঁড়ির নিকটে বসে তসবিহ পাঠ করছে। ফারাজ ভ্রুকুচকে এগিয়ে আসতে বসে থাকা ব্যক্তি উঠে এগিয়ে আসে। কাছে আসতে ফারাজ মার্জিয়াকে আবিষ্কার করলো। মার্জিয়া মলিন মুখ নিয়ে আশা ভরা গলায় ফারাজকে জিজ্ঞেস করলো, আমার পোলা আর বউর কোনো খবর পাইছো আব্বা? ফারাজ আজ একটু মজা করতে মন চাইল না। সে গম্ভীর গলায় নিঃশ্বাস ছেড়ে পড়ল, জি না আম্মা। আম্মা ডাক শুনে মার্জিয়ার হৃদয়ে ব্যথাতুর হলো। মাহাদির কথা ভীষণ মনে পড়ছে। তার চেয়েও বড় বিষয়, ফারাজ তাকে আম্মা বলে ডেকেছে। কেমন যেন একটা শান্তি লাগছে। আপনি রুমে গিয়ে বিশ্রাম করুন, এখানে বসে আছেন কেন? আমার ওই দিকে দুনিয়া ধ্বংস হইয়া গেছে, আর বিশ্রাম? নামাজ পইরা তোমার জন্য অপেক্ষা করতাছিলাম। চিত্রার থেকে শুনলাম তুমি রাতে বাহিরে গেছো, ফিরলে ভোরেই ফিরবা, তাই বইসা ছিলাম যদি আমার পোলা বউয়ের খবর আনো। সেই আশায় আব্বা কিছু করো, আমার পোলার বউটা পোয়াতি, ও শরীরটা ভালো ছিল না। বলেই অশ্রু ঝরে মার্জিয়া। ফারাজ আরেকটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। আতিপাতি করছে ভেতরটা, বুকের ভেতর কিছু একটা আটকে আছে। উগড়ে ফেলতে পারলে হয়তো হালকা লাগতো। ফারাজ মার্জিয়াকে বুঝিয়ে সুঝিয়ে নিজের রুমে পাঠিয়ে দেয়। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রুমের বাইরে সে জানে চিত্রা ঘুমায়নি। আজকাল চিত্রার সঙ্গে ভালোই দূরত্ব তৈরি হচ্ছে। এই দূরত্ব তাকে অস্ত্র ছাড়াই জখম করছে। তবুও ফারাজ রুমে গিয়ে দেখতে পেলে চিত্রা ঘুমিয়ে আছে। হয়তো শেষ রাতে হুট করে তার চোখ
বুঝে এসেছিল অপেক্ষা করতে করতে। ফারাজ ক্লান্ত শরীর নিয়ে শার্ট গায়ে খুলে বিছানায় শুয়ে পড়ল। প্রেয়সীর গায়ের গন্ধ নিজেকে না জড়ালে আজকাল ঘুম আসে না। চোখের পাতায় চিত্রার দুপাশে দুটো কোলবালিশ, পায়ের নিচে একটা আর মাথার নিচে দুইটা বালিশ রেখে ফ্যান ছেড়ে কাঁথা গায়ে জড়িয়ে ঘুমাইছে। এসি ছাড়লে কি ক্ষতি হতো? ফারাজের আবার এসির বাতাস খেতে খেতে ফ্যানের বাতাস গায়ে লাগে না। চিত্রা নরম শরীর জড়িয়ে ফারাজ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, আমি অতীত ভুলে যাব, বর্তমান মুছে দেব। তবে তোমার দায়িত্ব কেবল একটাই, চিরকাল আমার হয়ে থাকা। কারণ তুমি ছলনা করলে ফারাজ তোমার প্রতিও বিন্দুমাত্র মায়া দেখাবে না। ভালোবাসার জন্য মরতেও পারি, সব ছাড়তেও পারি, আর মারতেও। সকালে ঘুম থেকে প্রচন্ড মাথা ব্যথা নিয়ে জেগে উঠে চিত্রা। রুমে খাবার, ঔষধ সবকিছু গুছিয়ে সাজিয়ে রাখা। সাজানোর ধরন দেখেই বোঝা যাচ্ছে কার কাজ। ফারাজ নিচে ফোনে কথা বলছে। অ্যাপোলো শত্রুতা শুরু করেছে। চুক্তি বাতিল আর উপহার প্রত্যাখ্যান করার পর থেকে কালো জগতের এটাই নীতি। এই জগৎ তোমাকে ভালো হতে দেবে না। পাপ করলে ভুগতে হবে, আর ছাড়তে গেলেও তো মৃত্যু ছাড়া মুক্তি নেই। তবে ফারাজের কি এত জলদি মরলে হবে? সংসার গোছাতে হবে না? শেষ পর্যন্ত চিত্রার ভরসা হয়ে পাশে থাকতে হবে না? আর এখনো তো ফারাজ থেকে পিতা হওয়ার জানি বাকি। পদোন্নতি না হতে রিটায়ার্ড হওয়া কি সম্ভব চাকরি থেকে? তাহলে কি করে জীবন চলবে? ফারাজ ফোন রাখতে চিত্রা পেছনে দেখতে পায়। এমন হুচ করে চিত্রা আগুমুছে আশা করে। ফারাজ একটা মুচকে হাসি দিয়ে বলে, আগুন সুন্দরী, নাস্তা শেষ? খেয়েছি। চিত্রার মন খারাপ। ফারাজ জানে এই মন ভালো করার ওষুধ কি। সে ফোন হাতে নিয়ে একটা কল করতে কিছুক্ষণের মধ্যে রোজ নিচে নেমে আসে। বাড়ির সবাই তখন নিচে। মোহনার সুন্দর চোখের নিচে এক রাতের ব্যবধানে কালি পড়ে গিয়েছে ফুলির চিন্তায়। ওইদিকে ফুলি আত্মীয়দেরই একই অবস্থা। তবে তার চেয়েও বড় বিষয়, তারা রোশন কিংবা এলাহিদের বিরুদ্ধে কিছু বলার সাহস কুড়াতে পারেনি। ফুলির চাচা এই বাড়িতে যখন কাজ করতে প্রথম এসেছিল তখন সেও যুবক ছিল। কত মানুষ চোখের সামনে খুন হয়েছে, কত নারীর চোখের সামনে ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, সেসবের সাক্ষী ফুলির চাচা। কিন্তু মুখ খুললে সেও ওই মৃতদের মধ্যকার একজনই হতো। বুদ্ধি খাটিয়ে এই পর্যন্ত টিকে থাকা তার। তবে কখনো ভাবেনি তার আজ এমন পরিস্থিতির শিকার হতে হবে। ফুলি মারা গেলে ভাইয়ের কাছে কি জবাব দেবে সে? বাড়িতে পুরুষ বলতে ফারাজ, অবশ্য আর বজ্র ছাড়া আপাতত কেউ নেই। জুনায়েদ এলাহি ছিলেন, তবে খানিক আগে চলে গিয়েছেন। আজকাল সে আবার অনেক ব্যস্ত থাকেন। ফারাজ সকলে অন্দরমহলে উপস্থিত হতে বলে। আকাশ কৌতূহলী নিয়ে সকলে অন্দরমহলে উপস্থিত হতে রোজ সেখানে উপস্থিত হয়। ফারাজ তখন চিত্রার হাত শক্ত করে ধরে তাকে বলে, এত কাঁদো কেন বিবি জান? দুঃখকে মেনে নিয়ে তার থেকে দুঃখিত শব্দটা শুনতে তোমার এত ভালো লাগে বুঝি? দুঃখ পেলেই দুঃখ। নিজের সব পরিস্থিতিতে তোমার শক্ত হওয়াটা প্রয়োজন। রোজের চোখের ইশারা করতে ফুলিকে নজরে আসে চিত্রার। সবাই ফুলিকে সুস্থভাবে দেখে অবাক। এটা কি করে সম্ভব? রোশন বাড়ি থেকে টেনে হিসেবে নিয়ে যাওয়ায় মেয়েটি এখনো বেঁচে আছে। মোনা ফুলিকে দেখা মাত্র দৌড়ে জড়িয়ে ধরে, এলোপাতারে চুমু খায় গালে, মুখে, কপালে। খুশিতে সে কান্না করে দেয়। চিত্রার চোখেও জল। তবে এই জল খুশি, আনন্দের। নদীও খুশি। ফারিয়াটার কোনো অনুভূতি নেই এই জগতের বাইরে। সে ওইদিকে রুমানা নাক ছিটকে সেখান থেকে চলে যায়। চিত্রাকে এখন তার আর সহ্য হয় না। এই মেয়ে বংশ বাড়াতে আসেনি, বরং ভাইয়ের ভাই ক্যাচার লাগিয়ে বংশের বাতিগুলো নিভাতে এসেছে। একে জলদি কোনো না কোনো উপায় সরাতেই হবে। বিনাশিনীদের এই বাড়িতে কোনো জায়গা নেই। মোহনা দৌড়ে এসে ফারাজের পায়ে পড়ে যায়। ফারাজ চট জলদি পা সরিয়ে নিয়ে বলে, কি করছেন? ফারাজ, তোমার এই ঋণ শোধ হওয়ার নয়। তুমি আমার ফুলকে সুস্থভাবে বাড়ি ফিরিয়ে এনেছ। ফারাজ হাসল। চিত্রা গিয়ে মোহনাকে উঠাতেই ফারাজ বলল, যদি ঋণ পরিশোধ করতে এতই মন চায় তাহলে এখনো ভেবে দেখুন আপনার কোন ভুলের কারণে এই দিন দেখতে হচ্ছে। এখনো সময় আছে, ভুল শুধরে ফেলুন আর অন্যায়ের প্রতিবাদ নিজ থেকে করতে শিখুন। ফারাজ চিত্রার দিকে তাকায়, সরু চোখে বলে, রাতে আমার ঠিক করে ঘুম হয়নি, মাথাটা একটু মালিশ করে দেবে? খুব ঘুম পাচ্ছে। ফারাজ চিত্রার দিকে তাকায়, চোখ সরু করে বলে। চিত্রা মুচকে হাসি দেয় একটা, অর্থাৎ সে সম্মতি প্রকাশ করেছে। এতদিন পর ফারিয়ার মুখে হাসি ফুটেছে। তার নিহান যে বাড়ি ফিরল বলে। দুপুরের বাড়ি ফিরে নিহান ফিরেই হুচ করে প্রথম দফায় সাক্ষাৎ হয়ে যায় চিত্রার সঙ্গে। কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে বলে ওঠে, মাথায় আপনার আসলে অনেক বুদ্ধি আছে। দেখা যাক
বুদ্ধি কবে বোকামিতে বদলায়? চিত্রাও কিছুক্ষণ ফ্রিকুচকে তাকিয়ে রইল নিহানের দিকে। বুঝতে চাইল সে কথার মানে, তবে মাথা ধরল না। নিচে সুলেমান এলাহির মাথা ঠিক নেই, ঠিক থাকবে কেমন করে? এতদিন পর এই প্রথম সমুদ্রে তাদের চালান ধরা পড়েছে। কিভাবে ধরা পড়লো মাথা ঢুকছে না। প্রশাসনকে এত এত টাকা খাইয়ে লাভ কি? যদি অন্য কারো চালান ধরতে গিয়ে উল্টো তাদেরটাই ধরে এক গাল ক্ষমা চায়। এদের পাছা কেটে সেলাই করে দেওয়া উচিত। তখন অন্তত বিশেষ কাজ সারতে যখন বসতে হবে তখন বুঝতে পারবে যন্ত্রণা কাকে বলে। সেই যন্ত্রণা উপলব্ধি করতে পারবে যা আজ এলাহি বাড়ির পুরুষদের হচ্ছে। দুপুরে সকলে একসঙ্গে খেতে বসেছে। চিত্রা নড়া তুলে ফারাজকে খাইয়ে দিচ্ছে। ওইসব চামচ ছুরিতে খেলে কি পেট ভরে? সুন্দর করে দুপুরের বেলায় পেট ভরে খাবে তা নয়। তাকে দাও সবসময় পাতা লতা ঘাস খেতে। এই পর্যন্ত নিজেই রান্না সে কাউকেই করতে দেয়নি। জিজ্ঞেস করলেই বলে, আমি যার তার হাতের রান্না খেতে পারি না, বুঝোই তো। হাইজিন বলেও তো একটা কথা আছে। চিত্রার আর হাইজিন নিয়ে কোনো প্রশ্ন করতে ইচ্ছে করলো না, কারণ জিজ্ঞেস করলে বলবে। হাইজিনের স্পেলিং বলো তো। চিত্রা ফারাজের দিকে পানি গ্লাস এগিয়ে দিতে যাবে, তার আগে অব্র এসে ফারাজের সামনে দাঁড়ায়। অব্র এসেই ফারাজকে বলে, ভাই একটা কথা ছিল, অনেক দরকারি। ফারাজ এক প্রকার ভাবলেছিল ভাবি বলে, হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। হ্যাঁ, যা বলার বল। তার কথার ধরন দেখে বোঝা যাচ্ছে সে আগে থেকে সবকিছু জানে। অব্র একবার সকলের দিকে তাকালো, বলল, নদীর ঘাটে একজন পুরুষ আর নারীর লাশ পাওয়া গিয়েছে। সকলে ঘাবড়ে উঠলেও ফারাজ পানি খায়, মনে মনে বলে উঠছে, নীরুর দেখা ভারতীয় সিরিয়ালের কাছে ও বাঙালির রোজকার নাটক ফেল। ওরে নীরু রে, তোকে খুব মনে পড়ছে না রে? নদীর ঘাটে সন্তান হারা এক মায়ের হৃদয় বিদারক আর্তনাদ আকাশ ছুঁয়ে গেছে। সে আরতি নদীর জলে গলে গলে মিশে যাচ্ছে। মাহাদি এবং তার বইয়ের মৃতদেহ আঁকড়ে ধরে বুক ফাটা কান্নায় ভেঙে পড়েছেন মার্জিয়া। নিস্তব্ধ আকাশের নিচে দাঁড়িয়ে মানুষজন নির্বাক, তারা কিছু বলতে পারে না, শুধু চোখের কোণে জল গড়িয়ে পড়ে নীরবে। ওই মৃত্যু শুধু 3টি প্রাণ কেড়ে নেয়নি, তা গোটা পরিবারের অস্তিত্ব নিঃশেষ করে দিয়েছে। এমন নিষ্ঠুরতম মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। স্বামীকে হারানো প্রথমে, তারপর ছোট ছেলের নবপরিণীতা বউয়ের তো কোনো খোঁজই পেল না। আর এখন সেই শোক কাটিয়ে ওঠার আগেই হারালেন গর্ভবতী ছেলের বউ আর ছেলেকে। সোহাগ অবশ্যই বসে আছে লাশের ধারে। সে কাকে সান্ত্বনা দেবে? সেই মাকে, যিনি নিজের কোলের সমস্ত শূন্যতা গলে যেতে দেখে ছিন্ন ভিন্ন হচ্ছেন, না নিজেকে, যে আজও বুঝে উঠতে পারে না কোন ক্ষতিটা বেশি গাঢ়? মনে হচ্ছে সে কথা বলার ক্ষমতা হারিয়ে কেবল দুঃখ পাওয়ার ক্ষমতা আয়ত্ত করছে। লাশের সামনে দাঁড়িয়ে ফারাজ দীর্ঘক্ষণ চেয়েছিল। অতীত মনে পড়ছে তার। এমনভাবে অতীতে ঠিক এমনভাবেই কেউ একজন চিৎকার করে কেঁদেছিল। সে চিৎকারও কারো বুক কাঁপেনি। ফারাজ সোহানের কথা মনে পড়ে যায়। রাতে রোশানের সঙ্গে যখন আলাপ করছিল তখন তার থেকে মাহাদি আর মারিয়ার কথা জানতে পারে ফারাজ। তার উপর সোহানদের লোকেদের মধ্যে ফারাজের কাছে খবর পৌঁছে দেওয়ার মতো কেউ একজন ছিল। যদিও ওইরকমভাবে খবর দিতে পারে না, তবুও ফারাজ জানতে পেরেছে মাহাদি নাকি সোহানদের হয়ে কাজ করত। মানে ওই শালা ফাউল কত বড় মফিস। পরক্ষণেই ফারাজ ভাবলো তার যে এত টাকা পয়সা, সেই সবও তো এমনি এমনি আসেনি। সব যে এমনি এমনি আসে না তাও বললেও তো ভুল হবে। বিদেশে তারও এতগুলো মাছের ফ্যাক্টরি আছে, অনেক দেশে মাছ সাপ্লাই হয়। আর কি হয়? ফারাজ কপাল চুলকে পাখা হাসল। তারপর পুনরায় সোহানের কথা ভাবলো। ভোরে 1 ঘন্টার মতো শুয়েছিল, ছটফট করছিল, ঘুম চোখের পাতায় এসব বারবার চলে যাচ্ছিল। সকালে সোহানের আস্তানায় গিয়েছিল ফারাজ আগেই জানে সোহান মাহাদির কথা স্বীকার করবে না, কিন্তু না করার কি কারণ কি? সেও খারাপ, ফারাজও খারাপ মানুষেরা হয় এক দলের। এদের মধ্যে গোপন কিছু থাকতে হয় নাকি? তবে ওই কাইল্লা পাপি নামক কলঙ্ক এমনি এমনি কি নিজের ভবিষ্যতের থেকেও থেমো কালো? এমনি কি নিজের ভবিষ্যতের থেকেও থোমা কালো? ফারাজ জানে মাহাদিকে এতক্ষণে সোহান
তুলতে পটল খেতে পাঠিয়ে দিয়েছে। এই যে ভালো করে কতবার জিজ্ঞেস করলো তাও স্বীকার করলো না। আসলে দেশে ভালো মানুষের দাম নেই রে। তার উপর ফারাজ আবার নরম মনের মানুষ, সেটা তুলোর মতো নরম, তাই মারপিটে চায় না। কারণ গেলে তারই তো লস। ফারাজ কি মারপিট পায় নাকি? মনটার মতো নরম শরীর, সে তো গলা উঁচু করে কাউকে একটা ধমক দিতে পারে না। উল্টো দেখা যেত সুহান তাকে মেরে মাছের খাবার বানিয়ে ফেলেছে, তবে অস্বীকার করেছে, মানা গেল। কিন্তু বোকার মতো লাশ আবার নদীর ঘাটে ফেলার মানে কি? মাথা ভর্তি অজৈব লিকুইড নিয়ে কি প্ল্যান করেছে ওই বাংলাদেশি নিগ্রো? ভালোই ভালো জানে ওই ধান্দাবাজ সোহান কাইলার খালি লিকুইড মার্কা ভঞ্জামে। রাতে মোহনা আর রোশান হাঁটতে বের হয়েছে। এই মোহনার জীবনটা ভুলে ভরপুর হয়ে গেল। সেদিন ফারাজের বলা কথাগুলো নিয়ে 3 রাত 4 দিন ভেবেছে। এখন মনে হচ্ছে যেই জিনিস খোদা কপালে রাখেনি তার জন্য এত মায়া করা ছিল তারই বোকামি। আর এই বোকামি আশেপাশের সবকটা জীবন একত্রে নষ্ট করেছে। ফারাজ তখন ঢাবিতে চান্স পায়। তবে মোহনার যতটুকু মনে আছে 1 বছর ফারাজ বাংলাদেশে ছিল, তারপর হুট করে গায়েব হয়ে গেল। তবে পরবর্তীতে ফারাজের অনেক খোঁজ করেও কিচ্ছু পাওয়া যায়নি। একসময় শুধু জানতে পেরেছিল ফারাজ বিদেশের একটা বড় ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তবু ভালোবাসা মানুষের খোঁজে এক মুহূর্তের জন্য বন্ধ করেনি সে। ওই দিন রাতের কথা, রাতে ফারাজের ফ্ল্যাটে গিয়েছিল যার কাছ থেকে ফারাজ ওই অ্যাপার্টমেন্ট কিনেছে, তার কাছ থেকে ফারাজের খোঁজ নেওয়ার জন্য। সারাদিন পেটে কিছু পড়েনি মোহনার, মাথাটা ঝিমঝিম করছিল। এক পর্যায়ে ঠিক ফারাজের দরজার সামনে জ্ঞান হারায় মোহনা। জ্ঞান ফিরলে নিজেকে আবিষ্কার করে ফারাজের বিছানায়। তবে চোখের সামনে ফারাজ ছিল না, ছিল অন্য একটা মুখ। সেই মুখ ছিল একান্ত রোশানের। এখানে একটা কাজে এসেছিল রোশান, রাতে থাকার জন্য ফারাজের ফাঁকা ফ্ল্যাটে আসে। রোশানের মন মানসিকতা অনেক ভালো ছিল, তা না হলে কি আর রাত করে মোহনাকে কাছে পেয়েও ফায়দা লুটতো না। সেই রোশান প্রথম দেখায় ভালোবাসল মোহনাকে। মোহনা সেই সুযোগ কাজে লাগিয়ে সব ভুলে হয়ে উঠল এলাহি বাড়ির বউ। তবে মাঝখান থেকে নষ্ট করলো নিজের এবং রোশানের জীবন। সেদিন সব ভুলে রোশানকে ভালোবাসলে কতই না সুখী হতো। শেষ মুহূর্তে সে এখন মোহনা শেষে হাড়ে হাড়ে উপলব্ধি করছে। মোহনা এখনো জানে এই রোশান ছিল বলেই এলাহি বাড়িতে সে আজও টিকে আছে, তা না হলে কবেই অন্য দেশে রপ্তানি হয়ে যেত। মোহনা ফারাজকে ভালোবাসে সেই খবর প্রথমবার রোশান জানার পরও মোহনাকে কিচ্ছু বলেনি। বলি তো সূত্রে নিলেই হয়। তবে দিনকে দিন সব বেরিয়ে চলছিল। তারপর এমন একটা পর্যায়ে এলো যখন রোশান নেশা পানি খাওয়া শুরু করলো। তারপর ধীরে ধীরে দাবি তোলো কালো দিনে। মোহনাকে ভালোবেসে রোশান ধ্বংস হয়ে গেল। যে স্ত্রী সে থাকাকালীন তার ছোট ভাইকে ভালোবাসি বলল তার সামনে, সে স্ত্রী থেকে তীব্র যন্ত্রণা পেয়ে শারীরিক চাহিদা মেটায়নি সে অন্য নারীর মাধ্যমে। ফারাজ আর রোশানের অনেক ভালো সম্পর্ক ছিল, তাও এসবের জন্য নষ্ট হলো। মোহনা নিজেও রোশানকে হিংস্র বানিয়েছে, তাই তো খোদা তার বাচ্চাগুলো দুনিয়াতে আসতে দিল না। পরপর 3টে বাচ্চা তাদের বাবার দ্বারে নষ্ট হলো। সেদিন পেটের ব্যথা নিয়ে হাসপাতালে গিয়েছিল মোহনা। লক্ষণগুলো দেখে মনে হয়েছিল আবার মা হবে, তবে না, তার কন্ডিশন বরং খারাপ হলো। ডাক্তার বললেন সে মা হওয়ার ক্ষমতা হারিয়েছে, জ্বরে ওটা কেটে ফেলতে হবে, না হলে ইনফেকশন বাড়বে। এসব কথা রোশান এখনো জানে না, কি করে কোন মুখে জানাবে। অধিকার রেখেছে কি মোহনা? এই যে এত পেটের ব্যথা, এত যন্ত্রণা নিয়ে এখনো মোহনা দাঁড়িয়ে আছে, তবু রোশানকে যে কষ্ট সে দিয়েছে তার কাছে এসব দুধ ভাত। প্রতিটি অপরাধের কথা ভাবলে মায়ের দুধ মুখ দিয়ে বেরিয়ে আসতে চায়। মোহনা, আমি তোমারে অনেক কষ্ট দিছি তাই না? একদিন দেখবা তোমারে দেওয়া সব কষ্ট ফেরত নিয়ে আমি হারায় যাবো। তোমার আর একা হারাবার পথ কোথায় রোশান এলাহি? পাপিস্টরা মোহনাকে ছাড়া রোশান কোথাও যেতে পারবে না। রোশান তো মারা গেছে বহু আগেই, ফালাইয়া রাইখা গেছে একটা অধম পাপিরে। আমার সঙ্গে তোমার যায় না, দোষ তো আমারই। সব জানার পরও তোমারে মুক্তি কইরা দেই নাই। হয়তো মুক্তি হওয়ার কোনো ইচ্ছেই আমার ছিল না। ছিল না? তবুও কেন আমার মুখের উপর বললা আমার ভাইরেই ভালোবাসো, কেবলই তারই ভালোবাসো? রোশান কষ্ট লুকিয়ে হাসার চেষ্টা করলো। আমি এত অন্যায় করার পরেও কেন ভালোবাসো তুমি? তোমারে না মোহনা, আমি নিজেরে ভালোবাসছি। কারণ আমি আমার বলতে তোমারে বুঝতাম। ডিভোর্স চাইছিল না অনেক আগে,
কালকে ডিভোর্স লেটার হাতে পাইবা। আমি তোমারে চিরমুক্তি দিলাম, আর কোনোদিন চোখের সামনে আসবো না। মোহনার ভেতর ফেটে যাচ্ছে, কান্না আসছে। এ জীবন তাকে কোথায় নিয়ে এলো। রোশানের থেকে বহুবার ডিভোর্স চেয়েছিল, আজ সে মুখ দিয়ে যখন ডিভোর্সের কথা বলল তখন এত কষ্ট কেন লাগছে, কেন শ্বাস নিতে গেল, মুখ দিয়ে অদৃশ্য রক্ত ছিটকে বেরোচ্ছে। মোনা হঠাৎ থমকে গেল। জীবনের এ পর্যায়ে এসে ভালো খারাপ সবটা চোখ নিজ থেকেই দেখিয়ে দিল। আজ যখন নিজের মন দিয়ে রোশানের মন পড়ার চেষ্টা করলো তখন উপলব্ধি হলো মনকে কয়েক হাজার চুকচো করা নারীকে রোশান এখনো সেই মন জোড়া লাগিয়ে ভালোবাসে। তুমি সত্যি চাও আমি চলে যাই রোশন? সেটা তোমারই ইচ্ছা ছিল। বিশ্বাস করো মোহনা, একটা মানুষ নিজেকে নিজে জবাই করলে যেমন যন্ত্রণা হয়, ঠিক তেমন যন্ত্রণা আমার হইতাছে। আমার সারা জীবন একটা আফসোস রয়ে গেল, মোহনা আমায় ভালোবাসলো না, আমার হয়েও আমার হইল না। মোহনা কান্না করে উঠল। আশেপাশে মানুষ নেই, কেবল তার কান্না ব্যতীত হচ্ছে রোশান। রোশানের চোখেও জল, সে নিজের জলের পরোয়া করে না। আঙুল দিয়ে মোহনার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, খোদার কাছে আমার শুক্রিয়া শেষ হবে না গো মোহনা। কেন জানো? স্বল্প সময়ের জন্য হলেও তো তিনি আমার জীবনে একটা নূর পাঠাইছেন। আমি কালো পাথর ছিলাম, আমার সাথে নূর যায়। নূরের যাওয়ার কথা ছিল অন্য অমূল্য রত্নের সাথে। গায়ের ময়লা হইয়াও যে তোমার শরীরে মিশা থাকতে পারছি, সেইটাই অনেক। মনের সঙ্গে মিশা তো আমার কপালে ছিল না, তবুও যা ছিল তার রেশ আমার মরণের আগ মুহূর্তেও কাটবে না গো মোহনা। মোহনা অশ্রুসিক্ত নয়নে অনুতাপের সাগরে সাঁতার না জানা অসহায় ব্যক্তিটির মতন ডুবে যায়। চোখের পলকে খামচে ধরে রোশানের নীলে রঙের সাজ্জা। জলে ভেসে পদ্মের ন্যায় নোনা জলে ভিজিয়ে দেয় রোশানের চোখ। ছোট্ট বাচ্চাটির মতো নিজেকে দোষারোপ করে হাহাকার করে। আমায় তুমি মেরে ফেলো রোশন, তবুও এমন কঠিন কথা বলো না। আমি ছাড়তে পারবো না, আমার মুক্তি চাই না রোশন। আমি শেষ পর্যন্ত তোমার হৃদয় ঠাঁই পেতে চাই। আমায় ক্ষমা করো রোশন, আমি ইহকালে সবচেয়ে বড় পাপ করেছি তোমায় ভালো না বেশি। তোমায় কষ্ট দিয়ে আমি অন্ধ ছিলাম, মনের পর্দায় সাদা স্তর পড়ে গিয়েছিল, ভালো মন্দের তফাৎ বুঝতে পারিনি। আমি ক্ষমার অযোগ্য, তবুও চলো সবটা শেষ থেকে শুরু করি। রোশানের চোখে জল, তার চোখে জল বাদ মানছে না। সে মোনাকে বুকে জড়িয়ে অন্য দুনিয়ায় হারায়, ক্ষমা আর মোহের দুনিয়ায়। রোশান দুই হাতে মোহনার গাল দেখে, তার দিকে মুখ উঁচু করে বলে, দেখি তাকাও, কিসের ক্ষমা চাও তুমি? আমার চোখে তুমি সদ্য ফুটা ফুলের মতো নিষ্পাপ, যাকে ভ্রমর স্পর্শ করেনি। তুমি মোহনা ঝরে পড়া ফুল নও, তুমি আমার হৃদয়ে সদ্য ফোটা লাল গোলাপ, যার সুবাসে এই রোশান এক লোহমায় ধ্বংস হতে পারবে হাজারবার। রোশান এলো পাথারি মোহনার গালে, নাকে, কপালে, চোখে চুমু খায়, যেন হাজার বছর সে তার হারানো প্রাণ খুঁজে পেয়েছে। সে তো এই দিনেরই অপেক্ষা ছিল খোদার অপ্রিয়তে, তবে সে এখনো পুরোপুরি স্থান দখল করে উঠেনি। মোহনা, একবার কও আমারে ভালোবাসো। শতবার শতরূপে কেবলই তোমাকেই ভালোবাসতে চাই রোশন। তোমায় ভালোবাসি, সেই ভালোবাসাতে চাই যা পৃথিবীর শেষ দিনে একজন স্ত্রী তার স্বামীকে বাসবে, কিংবা তার চেয়েও বেশি। সঠিক মানুষটিকে বুঝতে, ভালোবাসা কি তা বুঝতে হয়তো দেরি করে ফেলেছি, তবে সব তো শেষ হয়নি, সবে মাত্র শুরু। আমাদের ছোট্ট সংসার হবে, দেখবে রোশন, আমরাও এত বিচ্ছেদের গল্পে সুখের অধ্যায় লিখব। মোহনা, চলো শেষ থেকে শুরু করি। বাইরে তখন বৃষ্টি, সেই বৃষ্টির পানিতে ধুয়ে মোহনা আর রোশনের সকল ভুল, দুঃখ আর অতীতের গল্প রচিত হবে পবিত্র একটা সম্পর্ক, যেখানে রোশান পাপের ধার ধারবে না। বিয়ের আগে যেন স্বপ্ন বুকে লালন করেছিল, যেই স্বপ্ন বুকে লালন করেছিল তা এবার পূরণ করার পালা। কে বলতে পারে আজ বেঁচে কাল যদি মরণ হয়? নিঃশ্বাসের নেই বিশ্বাস। যেই মোহনার জন্য পাপে ধাবিত হয়েছে তার জন্য রোশান মরতেও রাজি, আর সেখানেই সামান্য পাপ ছাড়া কোনো বিষয় হলো। আজ সারাদিন মরা বাড়িতে থাকতে হয়েছে আয়শা, চিত্রার সঙ্গে অনেকক্ষণ সময় কাটাতে হয়েছে। অবশ্য রুমে এখনো ঘোড়া বেঁচে ঘুমাচ্ছে, সেই সুযোগে কাজে লাগিয়ে আয়শা নিচে চলে আসে। জমিদার মহলের কর্মীদের থাকার জন্য যেই বাড়ি দেওয়া হয়েছে, জমেলা এখনো একা সেখানেই
থাকে। রাতের বেলাতে সেখানে যেতে হবে। কিছু কাগজ আর পুরনো সিমটা বের করে একটা জরুরি কল করা দরকার। আয়েশা চারপাশে ভালো করে দেখলো। এই বাড়িতে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে রাতের বেলা বাড়ির পুরুষরা বাড়িতে থাকে না। এমনকি যেই সকল বিশেষ কর্মী অর্থাৎ এলাহিদের ডান হাত বাম হাত আছে, ওরাও রাতে থাকে না। আয়েশা বাড়ির দরজা খুলে জলদি বেরিয়ে পড়ে বাগানের দিকে। তবে সেদিকে পা বাড়ানোর আগে একটা হাত তার বাহু স্পর্শ করে তাকে থামিয়ে দেয়। আয়েশা ঘুরে দেখে সুলেমান এলাহি দাঁড়িয়ে আছে। চোখে মুখে কেমন যেন কামুকতা ছড়িয়ে, গা থেকে মদের গন্ধ, বাজে গন্ধ বের হচ্ছে। আয়েশা একটু ঘাবড়ায় না, একদম স্বাভাবিক থেকে বলে, আপনি আমার হাত ধরেছেন কেন? চাইলে অন্য কিছু করতে পারি। বলেই সুলেমান হাসে, দাঁতগুলো বিকশিত করে বিশ্রী হাসে ছুঁড়ে দিল। গা খিনখিন করে উঠে আয়েশার। হাত ছাড়ুন, আমার কাজ আছে। এত রাতে কাজ? অব্রর আড়ালে গিয়া অন্য কাউরে রাত বিরাতে খুশি করো নাকি? তোমার স্বামী জানে? দেখুন, আপনি এমন জঘন্য মানুষ আশা করিনি। হাত ছাড়বেন নাকি মানুষ ডাকতে বাধ্য হব? সেই মুহূর্তে হুট করে একটা শব্দ আসে। সুলেমান সেদিকে তাকাতে আয়েশা একবার এক মুহূর্তের জন্য ঘাবড়ে যায়। তবে হুট করে ঝোপের থেকে বিড়ালচিকে বের হতে দেখেই বলে, ওহ, বিড়াল ছিল। সুলেমান বিড়ালটির দিকে একবার তাকায়, তারপর সরু চোখে আয়েশার দিকে তাকিয়ে বলে, কি লুকাইতেছো? আয়েশা নিচের দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ছাড়ে, তারপর মাথা তুলে একটা নিবেদন করে হাসি নিক্ষেপ করে। কেবলই একটা হাসি। সকালে জমিদার বাড়িতে হট্টগোল বেঁধে যায়। লাশ পাওয়া গিয়েছে, আবারও লাশ। পুকুরেই পাওয়া গিয়েছে সেই লাশ। বাড়ির সবাই দৌড়ে আসে, কান্নার রোল পড়ে গিয়েছে। চিত্রা গোসল করে মাত্র বের হয়েছিল। আজকে সেই কুচকুচে কালো শাড়ি পরেছে, ভেজা চুল দিয়ে ঘুমন্ত ফারাজের সামনে বসতেই যাবে। তার আগে শুনে এমন চেঁচামেচি। তারপর আর কি? নিচেই আসা, সুলেমান এলাহি মারা গিয়েছে। হত্যা করা হয়েছে তাকে। অব্রুর হাত দুটো ধরে গুটিসুটি মেরে আয়েশা লাশের দিকে তাকিয়ে আছে। লাশ পানি থেকে তুলে জমিনে রাখা হয়েছে। রুমানা স্বামী হারিয়ে পাগল প্রায়, চিৎকার করে হা হুতাশ করছেন বাড়ির মানুষ। ছেলে বউরা থমকে গিয়েছে, কারো মাথা কাজ করছে। তবে ফারাজ একেবারে শান্ত। তার ঘাড় মাথা সব ব্যথা করছে, ঘুমের চোখ বন্ধ হয়ে আসছে। এমন তো কখনো হয়নি। তাছাড়া নেশা তো সে রাতে ভুলেও করেনি। তাহলে ফারাজ নিঃশ্বাস ছেড়ে অন্য বিষয় নিয়ে চিন্তা করলো। অব্রকে ডাকতে আয়েশাও সঙ্গে ফারাজের কাছে এসে দাঁড়ালো। অব্রর কাঁধে হাত রেখে ফারাজ বলল, আমার অনেক কান্না পাচ্ছে রে অভ্র, কিন্তু কাঁদলে আবার অনেকগুলো টিস্যু অপচয় হবে, তাই কাঁদছি না। তার উপর চিন্তায় আছি। কিসের চিন্তা? ভাবছি বাবা যে চলে গেল, এখন এত সহায় সম্পদ আমি একা কেমন করে সামলাবো? আমার উপর যে এত চাপ দিয়ে চলে গেল, বিষয়টি কি ভালো হলো? অব্রর কাশি চলে আসার উপক্রম। এই লোকের বাবা মারা গিয়েছে, উনি আছেন এত সম্পত্তি একা একা কি করে সামলাবেন তা নিয়ে। রোশান, রাজন সহ বাকিরা আর চোখে ফারাজকে দেখছে। ফারাজ রাতে কোথায় ছিল? আর সে এত স্বাভাবিক বা কেমন করে? ফারাজ কি তবে সুলেমান এলাহিকে মেরেছে নাকি অন্য কেউ? তবে এর আগেও 3টে খুন হয়েছে, এই খুনটাও সেই ব্যক্তি করেছে। কত বড় সাহস! খুনিদের বাড়িতে এসে খুন করে চলে যাচ্ছে, আর চেয়েছে তামাশা দেখা ছাড়া কোনো উপায় নেই। আয়েশা চিত্রার পাশে দাঁড়াতে তাকে বলে উঠল, তুমি এমন কাওয়ার মতো কালা একরঙা শাড়ি কেন পরেছো আপা? চিত্রা লাশের দিকে তাকিয়ে স্মিত হেসে জবাব দিল, শোকের রং কালো হয় যে। সুলেমান এলাহির এমন মৃত্যুর পর অনেকদিন বাড়ি থমথমে ছিল। জোনায়েদ এলাহি তো 3 দিনের মতো কামরা থেকে বেরিয়ে হয়নি। রোশান, জোহান, রাজনও ঠিক মতো কাজে যায়নি। বাড়ি কেমন যেন নিষ্প্রাণ হয়ে উঠেছিল। যেই রুমানা ঘটা করে শাড়ি পরতো, সারা অঙ্গে সোনার গয়না চকচক করতো, সে একেবারে বোবা একগুঁয়ে হয়ে গিয়েছিল। চিত্রার এখন শোক পালন করা একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে। সে নিজেও সুলেমানের মৃত্যুর পর কেমন যেন চুপচাপ হয়ে পড়েছে। কারণ শত হলেও সুলেমানকে বাবা জায়গায় স্থান দিয়েছিল সে। বাবা হারানোর যন্ত্রণা সে জানে। ফারাজ কালো শার্ট পরে ব্লেজার কাঁধে ঝুলিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। কি একটা ভেবে রুমানার ঘরের সামনে উকি দিতেই দেখতে পেল রুমানার কোলে রোশান মাথা রেখে শুয়ে আছে। রাজন মায়ের পাশে বসে আছে, অসহায় মাকে সান্ত্বনা দিচ্ছে। ফারাজের ভেতরটা জমে উঠল বরফের মতো। চোখের সামনে ভেসে উঠল কিছু স্মৃতি আর ভয়ানক কিছু মুহূর্ত। তারও কি মায়ের কাছে গিয়ে কোলে মাথা রেখে শোক পালন করা দরকার ছিল? তাহলে সে কেন করছে না? ফারাজ দেয়ালে মৃদু একটা ঘুষি দেয়, তারপর বলে,
মায়েরা কত স্বার্থপর হয়, তাদের মনে কোনো দয়া মায়া নেই। থাকলে বুঝি মা তাকে এত কষ্ট দিতে পারত? তার মা আসলে একটা ছলনা ওই নারী। সে গোটা দুনিয়ার সঙ্গে নয়, কেবল ফারাজের সঙ্গেই ছলনা করেছে। ফারাজ একটা নিঃশ্বাস নিয়ে বেরিয়ে পড়ল। সুলেমানকে মাটি দেওয়া হলো এলাহিদের পারিবারিক কবরস্থানে। বাড়ির সাথে সেই যে মসজিদ আছে, ওইটা এলাহি জামে মসজিদ। তার পাশে এলাহি কবরস্থান, সরকারি কোনো কবরস্থান নয়, পারিবারিক। সেখানেই চিরনির্দায় শায়িত করা হলো সুলেমান এলাহিকে। এই সুলেমান এলাহি সারাটা জীবন পার করেছে টাকার পেছনে ছুটতে ছুটতে, জমিদার বাড়ির সম্পত্তির পেছনে। এই যে তার চেয়ারম্যানের পদও, তাও তো টাকার বিনিময়ে জালিয়াতির মাধ্যমে পেয়েছিল। তার চেয়েও বড় কথা, কত নারী সর্বনাশ করেছে, কত মায়ের বুক খালি করেছে। এই লোক তার হিসেব রেখেছে। বুড়ো বয়সে এসেও খায়েশ পূরণ করেছে। রুমানা এসব নিয়ে কোনোদিন মাথা ঘামায়নি, কারণ সে জানে সুলেমান পরনারীর স্পর্শে গেলেও তার মধ্যে থেকে কাউকে বিয়ে করবে না। বউ তো কেবল রুমানাই থাকবে। স্বামীকে সে অনেক ভালোবাসে, শুধুমাত্র সেই কারণেই কি স্বামী চরিত্রহীন হওয়ার পরেও স্বামীকে কখনো সে বাধা দেয়নি। কেবলই কি স্বামীকে হারানোর ভয়ে সকল স্বাধীনতা দিয়েছিল? এটার উত্তর সেই মহিলাই ভালো জানে। তবে ভুল তো একটা তারও ছিল সারা জীবন। গহনা অলঙ্কারের পেছনে না ছুটে একটু স্বামীকে খারাপ পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা একবার করে দেখলেও তো হতো। সুলেমান এলাহির কবরের সামনে দাঁড়িয়ে আছে ফারাজ, অব্র আর বজ্র। কবর জিয়ারত শেষে ফারাজ কিছুক্ষণ সেই কবরের দিকে ছেড়েন। সুলেমানের মৃত্যুর আজকে 5 দিন কেটে গেল, কিন্তু পুলিশও পারল না সেই মৃত্যুর রহস্য ভেদ করতে। এদিকে সবাই হয়তো মনে মনে ফারাজকে সন্দেহ করছে, কিন্তু কারণ তো নেই। তবু হয়তো তাকেই করা হয়েছে, কারণ সে এক। ফারাজ ছাড়া তো বাড়ির সবাই এক দলের মানুষ। আচ্ছা, চিত্রার কখনো মনে প্রশ্ন জাগেনি, যেখানে বাড়ির সব মানুষেরা দিনে বাড়ি থাকে আর ফারাজ কাজ ছাড়া সবসময় বাড়ি থাকে, কিন্তু কেন? কাজ তো তারা একটাই করে সকলে। চিত্রার কথা আপাতত বাদ দেওয়া যাক, কারণ ওই আগুন সুন্দরীর মাথায় বুদ্ধির পোকারা বেশ চালো, তাই তার সব বুদ্ধি খেয়ে ফেলেছে। তার চেয়েও বড় কথা, চিত্রা ফারাজকে ভালোবাসে, বিশ্বাস করে। সেই থেকেই হয়তো সন্দেহ করা হয়নি, কিন্তু প্রশ্ন একটা রয়েই গেল, সুলেমানকে খুন করলো কে? তাও বাড়ির ভেতর থেকেই। এর আগেও তো বাড়িতে 3টি খুন হয়েছে, এর আগেও খুন হয়েছে। তবে ওইগুলো যারা করিয়েছে এখন তাদের লোক, কিংবা তাদের খুন করা হচ্ছে। খুনি ভেতরের কেউ, কিন্তু তার উদ্দেশ্য কি? নিরূপ কোনো খোঁজ পাওয়া যায়নি। এত খোঁজার পরেও সুলেমান এলাহিকে মারা হয়েছে ওই যে বাগানের 2জন কর্মীকেও যেমনভাবে মারা হয়েছে, ঠিক তেমনভাবে তারপর একইভাবে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। এর থেকে তো বোঝা যায় খুনির খুন করার নিজস্ব একটা প্রক্রিয়া আছে। এই যে যেমন ফারাজ খুন করে কলিজা ভুনা খায়, রোজ খুন করা ব্যক্তির রক্তে গোসল করে, তেমনি ওই খুনিও হয়তো এভাবেই মারতে ভালোবাসে। কিন্তু খুনি একটা ক্লু রেখে যায়নি, এটা মানা যায়। ফারাজের কেন জানি খুনিকে খোঁজার ইচ্ছে না। এইসব ফালতু কাজ করার সময় নেই তার। এই সময়টা যদি বউকে দেওয়া যায় ঠিক মতো, তাহলে এলাহি বাড়ি একেবারে বাচ্চায় গদগদ করবে। তবে আর যাই হোক, ওই খুনি একটা মাস্টার মাইন্ড। বাড়ির মানুষের টার্গেট করলে হয়তো ফারাজ নিজেও তার লিস্টে আছে। এখন শুধু মুখোমুখি হওয়ার পালা, সমস্যা নেই। ফারাজ তাকে খুঁজবে না, খুনি নিজেই তার কাছে আসবে। ফারাজ চলে যাওয়ার আগে সুলেমান এলাহির আগের কবরটা দেখে। একদলা থুতু কবরটায় ফেলতে গিয়ে বিবেকের খাতিরে ফেলে না। বুঝতে হবে ফারাজ বদলে যাচ্ছে। বদলানো ফারাজ এসব কাজ করে না। ফারাজ আরেকবার ফরহাদ এলাহির কবরের দিকে তাকায়, বলে, জানিস তো অভ্র, এই হারামির নাম মনে এলেও মনে হয় মনাকে উঠিয়ে আরেকবার মারি। বমি আসে, মাঝে মাঝে মনে যায় নিজের নামটাও বদলে ফেলি, কারণ নাম তো এই কুল্লুর সঙ্গেই মিল খায়। তবে নামের পেছনে আরেকটা মানুষ ছিল বলে চুপ থাকি। খোদা যদি আমাকে বলতো তোমার একটা ইচ্ছে বলো, আমি বলতাম আমি বারবার ফরহাদ এলাহির মৃত্যু যন্ত্রণা দেখতে চাই। গাছের নিচে বসে বন্ধু মহল মিলে গানে আড্ডায় ব্যস্ত। জোহানের জাদুকরি গলা, ওই নিরুটা তাকে খালি খালি খ্যাপানোর জন্যই গলা নিয়ে কত কি বলে। তবে গলা কিন্তু ফারাজেরও ভালো। ফারাজ যে কেন গান ছেড়ে দিল? আসলে মানুষের জীবনটাই এইরকম। প্রতিটি মানুষের একটা গোপন সত্তা থাকে, যা মানুষ এড়িয়ে চলার চেষ্টা করে, লুকিয়ে রাখার চেষ্টা করে।
জোহান কি সেসবের বাইরে? চেক শার্ট পরা শ্যামবর্ণের একটা বখাটে পুরুষ সে। চুলগুলো তার এলোমেলো, কেমন যেন রুক্ষ। চেক শার্ট আর জিন্স প্যান্টে দারুণ লাগছে। শক্তপোক্ত শরীর, তবে সুপ্ত পেশি প্রহর। এখন যদিও মানুষ টুকরো টুকরো করতে করতে লম্বা চওড়া পেশি হচ্ছে। জনের বাহুগুলি দীঘল কুনইর কাছে, হালকা কুঞ্চন, পিঠের রেখা সোজা, মেরুদণ্ডে তৃপ্তে। সবচেয়ে চমৎকার তার মুখের হাসি। একটা সানগ্লাস, ঝড় হোক কিংবা বৃষ্টি, সবসময় তার কাছেই থাকে। জোহান সিগারেটে টান দিয়ে দোয়া ছেড়ে বন্ধু হৃদয়কে সিগারেটে ধরিয়ে দিল। তারপর প্রিয় গিটারটা কোলে তুলে চুংচাং বাজানো শুরু করলো। গিটারের সুরের সঙ্গে তালে তাল মিলিয়ে পড়ল। সেই নারী কেবল জাদুকরী ছিল না, বরং সে আমার মনও ছিল। আজ কতদিন হলো আমার মনটা আমার ভিতরে নেই। মায়াবতী লাবণ্যময় কোনো এক মেঘময়ী আমার মনকে দেহ থেকে ছিঁড়ে খুঁড়ে বের করে হারিয়ে গিয়েছে, নাম না জানা পথের মোড়ে। তাকে এখন কি করে বোঝাই মন ছাড়া যে সত্যি বাঁচা যায় না। জোহান এবার তাল মিলিয়ে গান ধরলা। মন বলি তুই ফিরে চা, মন ছাড়া কি আর যায় না বাঁচা, তুই ছাড়া কে আর আছে এ জীবনে, কি কারণ কারণ এত করিস জ্বালাতন, ভালো লাগে না এই দোটানা উচাটন সারাক্ষণ, বল না তুই বল না কেন এত ছলনা, ও মন তুই বল না ভালোবাসি বল না। গান শেষে জোহান আকাশের দিকে তাকে নিঃশ্বাস চালো। কত কি মনে পড়লো লাবণ্যের মৃত্যুর পর। জোহান 2টা বছর চিকিৎসা ছিল, পাগলের থেকে জঘন্য অবস্থা হয়েছিল তার। এই যে সবার মনে প্রশ্ন জাগতে পারে, জোহান বাছাই করে কেন চিত্রাকেই মারার বুদ্ধি করে সবসময়? আসলে চিত্রা নয়, জোহান সেই সকল নারীকেই হত্যা করেছে যাদের সঙ্গে তাদের জীবন সঙ্গীর একটা দারুণ সম্পর্ক ছিল। কারণ এই বেশি ভালোবাসা নারীগুলোই হয় ছলনাময়ী। এক সময় লাবণ্য নামক মেয়েটির সঙ্গে সে ছোট্ট থেকে সম্পর্ক ছিল জোহানের। একসঙ্গে তারা বড় হয়েছে। প্রতিবেশীর মেয়ে ছিল লাবণ্য। সিগারেট খোর ছেলে পছন্দ করতো না, জোহান সিগারেট ছেড়ে দিয়েছে। লাবণ্য পড়ুয়া ছেলে পছন্দ করতো, জোহান পড়ায় মন দিল। লাবণ্য বৃষ্টি বিলাস পছন্দ করতো, জোহান সেই বৃষ্টি বিলাসের সঙ্গী হয়ে গেল। তবুও কিছুই টিকলো না। ভালোবাসার মোহে অন্ধ করে লাবণ্য অন্য কারো হাত ধরে অন্যের বাসে লাল চুকচুকে বউ সেজে বসছিল। এইদিকে এত ভালোবাসার পরও জোহান সব চোখের সামনে শেষ হয়ে যেতে দেখেছে। লাবণ্য চলে যাওয়ার পর টানা বছর 2 জোহান পাগল বনে রয়। ড্রাগসের নেশায় পড়ে যায়। সেখান থেকে সুস্থ হয়ে ফিরতে সময় লাগছে, তবুও আজও পারেনি ওই ছলনামী নারীকে ভুলতে। এখনো দুঃস্বপ্ন হয়ে সে বারবার জোহানের স্মৃতি কল্পনাকে আতঙ্ক হয়ে ফিরে আসে। কিছু খারাপ স্মৃতি কিছু খারাপ মানুষেরও থাকে। পৃথিবীর কেবল ভালো মানুষগুলোর কষ্ট দেখতে পায়, খারাপদের খারাপ হওয়ার নয়। বজ্রকে আজকাল পাওয়া যায় না। কোনো মেয়ের চক্করে পড়লো নাকি? আবার ব্যস্ত থাকারও তো কথা, শত হলেও ছোট্টার মানুষ সে। রোজ বেচারার কাটাছেঁড়া করে এসে ক্লান্ত শরীরটা নিয়ে বিছানায় পড়তে একটা বউ থাকলে না হয় হাত পা গুলো চিপে দিত, চুলে হাত বুলিয়ে মাথাও মালিশ করে দিত। মানুষ কি এমনি এমনি বিয়ে করে নাকি? বিয়ের একটা বেনিফিট আছে না, এই যে বউ কিছু দেবে, বিপরীতে স্বামী কিছু দেবে, আবার সে দেবে, আবার বিপরীত পক্ষ দিবে। এই যে যারা বয়স হওয়ার পরেও বিয়ে করে না তাদেরকে পৃথিবীর সবচেয়ে বেকার আর অকর্ম কীট হিসেবে বিবেচনা করা উচিত। ওরা দুনিয়া থেকে অযথায় অক্সিজেন নষ্ট করে কার্বন অক্সাইডের সাপ্লাই দিচ্ছে। ওরা দেশের শত্রু, দশের শত্রু। মন তো চায় অবিবাহিত পোলাপান ধরে 3 কবুলে বিয়ে পড়িয়ে দিতে। ছোট লোকগুলোর জন্য পৃথিবীতে অক্সিজেনের সংকট শুরু হচ্ছে। তারপর একদিন সব শেষ হয়ে গেলে কোথায় গিয়ে উঠবে তারা? মঙ্গল গ্রহে। চিত্রা ফারাজের জন্য স্পেশাল লেমনেড নিয়ে স্টাডি রুমে হাজির হয়। ফারাজ গ্লাসের দিকে তাকে হালকা ফুকুচকে বলল, এটা কি তোমার সেই বিখ্যাত লেমনেড? কেন, দেখে কি ভীমের শরবত মনে হচ্ছে? না মানে, আচ্ছা দেখি কেমন বানিয়েছো। এই বলে ফারাজ এক ঝোঁকে পুরো গ্লাস খালি করে ফেল। তারপর চশমা সামান্য নাকের ডগার উপরে টেনে তুলে বলল, না টেস্ট আছে, তবে লেবু চিপে লবণ চিনি দিয়ে শরবত বানিয়ে এত দামি ক্যাটাগরির নাম না দিলেও চলতো। চোখ রাঙে কিছু বলতে যাবে, তার আগে ফারাজ হেসে ওকে টেনে নিজের কোলে বসিয়ে নেয়। তারপর আদুরে কঞ্চে বলে, বাপরে ভারী আছে তো দেখছি। এই বউ ওজন বাড়ছে দেখি তোমার, আগের থেকে সুন্দরও হয়ে গিয়েছো।
চিত্রা একটু লাজুক হাসি দিয়ে ফারাজের কপালে চুমু দিতে যাবে, এমন সময় হঠাৎ করে সেই অপ্রতিরোধ ঝামেলা বুড়ি ঘরে ঢুকে পড়ে। বয়স্ক গলায় চিরচারিত দেমাগেই বলে উঠছে, স্বামীর পানি গায়ে পড়লে মাইয়া হগর সব চকচকা হইয়া যায়, মোটা হইয়া যায়। আমার বিয়া পর তো আমি উগান্ডার মতো মোটা হইয়া গেছিলাম। একদিন তো কালুর বাপের উপর পইরা বেড়ার পাশার হাড় ভাঙ্গা ফেলছি। পরে কত ঝাড়ফুঁক কইরা তেল মালিশ কইরা ঠিক করতে হয়েছে। বুড়ির কথা শেষ হওয়ার আগে তীব্র প্রতিবাদী স্বরে ফারাজ বলল, কেন, স্বামী কি ওয়াসা নাকি? পানি সাপ্লায়ার? পানি দেয়? জড়জান্ত পুরুষ মানুষটাকে পানির টাঙ্কি বানিয়ে ফেলা? মস্করা করে জায়গা পাও না বুড়ি? তীব্র নিন্দা জানাই, অভিশাপ দিলাম তোমার বুড়োর টাঙ্কির তলানি ফুটো হয়ে যাক। ফারাজদের আরো কিছু বলতে যাচ্ছিল, তবে তার আগে চিত্রা জামেলাকে জলদি জীবন বাঁচাতে চাইলে রুম থেকে পালাতে বলে। এইদিকে ফারাজের মুখটা আঙুল দিয়ে চেপে ধরে বলে, থামেন তো, আসছে আমার টাসকি উপদেশটা।